স্বামী সন্তানদের মঙ্গল করো প্রভু, মঙ্গল করো। তুমি অযথাই চিন্তা করছো মা। অযথাই চিন্তা করছি না রে মা, সন্ধে হয়ে এলো। পঙ্গু মানুষটা সেই বেলা 10টার সময় দুটো ভাত মুখে দিয়ে বেরিয়েছে, বলে গেল ক্ষতিপূরণের বিল হয়েই আছে, টাকাটা নিয়েই চলে আসবো। তাহলে এত দেরি হচ্ছে কেন? জানি না ভাগ্যে কি আছে। ভাগ্য তুমি মানো মা? মানি বই কি, ভাগ্য খারাপ না হলে ওখানে তোর বাবার হাতটা কাটা যাবে কেন? সুস্থ মানুষটা খেয়ে দিয়ে নাইট ডিউটিতে বেরোলো, ভোর বেলায় খবর এলো অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি রয়েছে। দেখো মা, ভাগ্য ভগবান এসব দুর্বল মনের সান্ত্বনা। দুর্ঘটনা ভগবান ঘটায় না, অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটে। এই একবিংশ শতাব্দীর বিজ্ঞানের যুগে ভাগ্য কেউ মানে না, ওটা হচ্ছে মানুষের মনের অন্ধ কুসংস্কার। প্রীতি, কর্মফল কাকে বলে মা? আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ বলেন আমরা যে কাজ করছি সেটাই কর্ম। ভালো কাজ করলে ভালো ফল পাবো, আর খারাপ কাজ করলে শাস্তি পেতে হবে। এর মধ্যে তোমার ভাগ্য বা ভগবানের কোনো হাত নেই। ভূত আর ভাগ্য দুটোই অস্তিত্ব। দুগ্গা দুগ্গা, অপরাধী নিও না ঠাকুর। এই ভোর সন্ধ্যায় কি অলক্ষণে কথা বলছিস? দুপাতা লেখাপড়া শিখে ভাগ্যকে মানতে চাইছিস না? তোর জন্য আমার দুশ্চিন্তা হয় রে মা। চিন্তা করো না মা, চিন্তা করো না। কর্মের দ্বারা আমি আমার সৌভাগ্য ফিরিয়ে আনবো। কি করে আনবি? আমি যে তোকে পেট পুড়ে খাইয়ে স্কুলে পাঠাতে পারি না। মা, স্কুলে মিড ডে মিল হয়, সেখানে আমাদের যত্ন সহকারে খাওয়ানো হয়, তাই আমার কোনো অসুবিধা হয় না। খাওয়াই কি সব? তোর বাবার কারখানা চাকরি চলে যাওয়ার পর তোকে কোনো বিষয়ে কোনো টিউশনই দিতে পারিনি। ভালো রেজাল্ট হবে কি করে? হবে মা, হবে। আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ যেভাবে বুঝিয়ে সুঝিয়ে পড়ান তাতে আমার বুঝতে কোনো অসুবিধা হয় না। তারা বলেন, প্রীতি, ইচ্ছা থাকলেই উপায় হয়। তোর যে কোনো বিষয় সমস্যা থাকলে আমাদের বলিস, আমরা তোর পাশে আছি। তুই কি করে পড়াশোনা করবি মা? তো সব বই যে আমরা কিনে দিতে পারি না। মা, হেড দিদিমণি বলেছেন আমাদের সব বই কিনে দেবেন। তাছাড়া লাইব্রেরি থেকে বই নিয়ে আমরা পড়তে পারি। প্রীতি, সোনা মেয়ে আমার, মনে জোর রাখো মা। সরকার কন্যাশ্রী নামে এক প্রকল্প চালু করেছে। 13 বছর বয়স হলে আমি প্রতি বছর 1000 টাকা করে পাবো, আর পড়াশোনা চালিয়ে গেলে 18 বছর পর 25,000 টাকা পাবো। আমাদের স্কুলের করণিক বুদ্ধবাবু বলেছেন এমএ পড়ার সময় প্রতি মাসে 2000 করে মোট 48,000 টাকা পাবো। তাছাড়া ভালো রেজাল্ট করলে বিভিন্ন স্কলারশিপ আছে, তাই দিয়ে আমার পড়াশোনার সব খরচ হয়ে যাবে। তুই কি সব শুনছি রে মা? এসব সত্যি তো? সবই সত্যি মা। মেয়ে হয়ে জন্মেছি বলে তোমরা আমাকে দুর্বল ভেবো না। পড়াশুনো করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের দুঃখ আমি দূর করব। তোমাদের মুখে আমি হাসি ফোটাতে চাই মা, হাসি ফোটাতে চাই। না না, আমি আর ভেঙে পড়বো না। স্বামী পঙ্গু হলেও আমি তো পঙ্গু নই। প্রয়োজন হলে লোকের বাড়িতে কাজ করব, ঠোকা তৈরি করে দোকানে দোকানে বিক্রি করে সংসারে বোঝা বইয়ে যাব, তবু এই সংসারের হাল আমি ছাড়বো না। পার্বতী, অবনী বাড়ি ফিরেছে? এই তো এলো। তা চাকরি বাকরির কি কোনো ব্যবস্থা করতে পেরেছে অবনী? না, তবে চেষ্টা তো করছে। সেই সকাল থেকে বেরিয়ে এই মাত্র ফিরলো। চেষ্টা করেও যদি চাকরি না হয়। হ্যাঁ, চেষ্টাই করে যাক। আমি মারা যাওয়ার পর যদি ওর চাকরি হয়, আমি বেঁচে থাকতে হবে না। এমনই ভাগ্য করে এই পৃথিবীতে এসেছি। যদি আমি মুঠো করে সোনাও ধরি তবে তার ছাই হয়ে যায় বড় বউ। তা না হলে বাপ মা মারা যাওয়ার পর যে ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করি, জমি জমা বিক্রি করে এমএ পাস করায়, সেই ভাই কিনা আজ বেকার হয়ে পাগলের মতো ঘুরে বেড়ায়। পার্বতী, এখন আমি যেদিকেই তাকাই শুধু নৈরাশ্যের কালো ছায়া। দুঃখ করো না গো, দুঃখ করো না। অভাব মানুষের চিরদিন থাকে না। কিন্তু আমার থাকবে পার্বতী, আমার থাকবে। তাই আমি চাই কোম্পানির অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ বাবদ আমি যে 1 লক্ষ টাকাটা পেয়েছি, সেই টাকা দিয়ে আমি আমার বড় মেয়ে খুব ধুমধাম করে বিয়ে দেব গো। এই টাকা আমি সংসারে খরচ করব না। সংসার যেভাবে চলে চলুক, আমি ওর মুখে হাসি দেখতে চাই পার্বতী, হাসি দেখতে চাই।
তাই কোম্পানির অফিস থেকে ফেরার পথে আমি এক ঘটকের সঙ্গে দেখা করে এক পাত্রের সন্ধান নিয়ে বাড়ি ফিরছি গো। তবে প্রতিমার সঙ্গে এ ব্যাপারে কথা বলো, আমি ততক্ষণে তোমার জন্য এক কাপ চা করে আনি। না 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 না, প্রতিমার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। সে অমত করবে না, আমি জানি সে খুব ভালো মেয়ে। সে তো কখনো আমার কথার অবাধ্য হয়নি। না বাবা, বিয়েতে আমার মত নেই। বাবা, প্রথমত আমার বয়স এখনো 18 হয়নি, তাই অবাধ্য বয়সে বিয়ে করা আইন বিরুদ্ধ। অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা নানান শারীরিক সমস্যায় পড়ে এবং স্বাস্থ্য ভেঙে পড়ে। দ্বিতীয়ত তোমার তো অভাবের সংসার বাবা, বরপণির টাকা দিতে না পারলে তোমার মেয়েকে কোনো সুপাত্র বিয়ে করতে এগিয়ে আসবে না। তবে কি করে তুমি আমার বিয়ের ব্যবস্থা করবে? তুই ঠিক বলেছিস মা, সংসার আমার অভাব, টাকা পয়সার অভাবে তোকে ভালো করে লেখাপড়া শেখাতে পারিনি। মেয়ে বলে জন্মেছিস, পরের বাড়ি চলে যাবি এই ভেবে তোর স্কুলে যাওয়া আমি বন্ধ করে দিই মা, যাতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার বদনাম দিতে না পারে। তাই আমি আর তোর মা দিন রাত হাড় ভাঙা খাটুনি খেতে বাপ মামরা ভাইটাকে এমএ পাস করালাম, কিন্তু সেও তো আজ বেকার। তার দুঃখ যে আমার আর সইছে না রে মা। বাবা, কাকামণির মুখের দিকে আমরা কেউ তাকাতে পারি না। কিন্তু মা, বাবা হয়ে আমি যে তোর প্রতি কোনো কর্তব্য করতে পারিনি, তাই আমি চাই কোম্পানির অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ বাবদ যে 1 লক্ষ টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে আমি তোর খুব বড় ঘরে বিয়ে দেবো রে মা, তোর খুব বড় ঘরে বিয়ে দেবো। শত দুঃখের মাঝেও আমি তোর হাসি মুখটাই দেখতে চাই রে মা। এ তোমার ভুল ধারণা বাবা, টাকা দিয়ে ভালোবাসা সুখ এইসব কিনা যায় না। তুমি বরং ওই টাকা দিয়ে কাকামণির একটা ব্যবসা খুলে দাও, এতে সংসারটা বাঁচবে। তাহলে তোর বিয়ের কি হবে? আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। গত পরশু স্বয়ংবর গোষ্ঠীর দিদির সঙ্গে আমার দেখা হলো। আমি আমাদের অভাবের কথা তাকে পরিচয় করলাম। তিনি মাকে স্বয়ংবর গোষ্ঠীর সদস্য পদ দিয়ে লোনের ব্যবস্থা করে দেবে বলেছেন। এরপর আমি নিজে টেলারিং শিখে রোজগারের চেষ্টা করব। এসব তুই কি বলছিস মা? সব ঠিক বলছি বাবা, তোমার হাত গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। আমরা সবাই মিলে কঠোর পরিশ্রম করে তোমার দুঃখের সংসারকে সুখের স্বর্গ করে তুলবো বাবা, সুখের স্বর্গ করে তুলবো। দাদা, দাদা। হ্যাঁ ভাই, কিছু বলবি? বলছিলাম আমার বন্ধুর দাদা স্বপন হালদার বলছিল এমএলএ প্রতাপ চৌধুরীর তার সাথে নাকি ভালো সম্পর্ক আছে, আর 1 লক্ষ টাকা দিতে পারলে আমার একটা চাকরি হয়ে যাবে। আর চাকরিটা হয়ে গেলে আমি বেঁচে যেতাম দাদা। এখন যে কোনোভাবে এই টাকাটা জোগাড় করা যাবে না? সত্যি কথা বলতে ভাই, তোকে অধেও তো আমার কিছুই নেই। ভেবেছিলাম হাত হারানো ক্ষতিপূরণ বাবদ যে 1 লক্ষ টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে প্রতিমার বড় ঘরে বিয়ে দেব। কিন্তু সেও যখন তোর কথা ভেবে বিয়েতে অমত করলো, তাই আমি চাই ওই টাকা দিয়ে তুই কোনো ব্যবসাপাতি শুরু কর। ব্যবসা করে আমাদের ভাঙা সংসারটাকে জোড়া লাগা ভাই, জোড়া লাগা। কিন্তু দাদা, কোথায় ব্যবসা আর কোথায় চাকরি? অনেক তোফাৎ। আর একবার চাকরি হয়ে গেলে আমায় কি পারে? কিন্তু চাকরি যে হবে আর গ্যারান্টি কি ভাই? সম্পূর্ণ বলেছি, চাকরি একেবারে গ্যারান্টি। আর চাকরি না হলে টাকা ফেরত। তাহলে যা বুঝিস কর। আমি তো বেশি দূর লেখাপড়া শিখিনি, আমি শুধু জানি সংসার হলো স্বর্গ, আর সেই সংসারের সকলের বুকে হাসি ফোটানোর জন্য আমি ওভার ডিউটি করতে গিয়ে আমার হাতটাকে খুঁড়িয়েছি। এখন ভগবানের কাছে প্রার্থনা, ঈশ্বর তুমি সংসারের সকলের শুভবুদ্ধি দাও, শুভবুদ্ধি দাও। যাক বাবা, বাঁচা গেল। তার কাছ থেকে টাকাটা জোগাড় হয়ে গেল। এবার চাকরিটা হয়ে গেলে আমি বুঝিয়ে দেব যারা আমাকে অবজ্ঞা করেছে, যারা আমাকে বেকার বলে মুখ ফিরে নিয়েছে, তাদের আমি বুঝিয়ে দেব আমিও কোনো অংশে কম নই, আমিও কোনো অংশে কম নই।
আমি জানি মন দিয়ে পড়াশোনা করলে সব হবে। সেই ভেবে লোকের বাড়িতে এর কাজ করে তোকে মানুষ করতে চাইছি। নিজে না খেয়ে আধ পেটা থেকে তোকে খাইয়েছি, তোর পড়ার খরচ জুগিয়েছি। ওর বড় ব্যাপার কি মা? সন্তানদের মানুষ করা তো সব বাবা মায়েরই কর্তব্য। এটা তো প্যান্ডেল করে বলার কি আছে? তুই ঠিক তোর বাবার পাঠ পেয়েছিস। তোর বাবা প্রতিদিন মদ খেয়ে
এখনো আসছে না কেন? না না, যেমন করে হোক মেয়েটাকে আমার ফাঁদে ফেলতেই হবে। আবার লোক দেখিয়ে প্রথমে ওকে আমার প্রেমের জালে ফেলবো, তারপর ওকে আমি। বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে রিমা? চেষ্টাকে বড় পুলিশ অফিসার হয়েছে, তার কথা মতো মা আমাকে তোমার সাথে মিশতে নিষেধ করেছে। এখন আমি কি করি? রে সব গেল। না না, যেমন করে হোক মেয়েটাকে আজকের মধ্যে তুলে নিয়ে যেতেই হবে। কি ভাবছো রানীদা? না না, কিচ্ছু না রিমা। বলছিলাম রিমা, চলো না আজই আমরা কোথাও গিয়ে। না না, আমার ভয় করছে। তাছাড়া এটা স্কুল, আমাদের প্রধান শিক্ষিকা কন্যা ম্যাডাম খুবই কড়া। তিনি দেখে ফেললে আমাদের স্কুল থেকে তাড়িয়ে দেবেন। অসম্ভব। এবারে প্রতাপ চৌধুরীর ছেলের কাজে বাধা দেওয়ার ক্ষমতা ওই বন্যা মুখার্জির নেই। না না, আমি যাব না, খুবই ভয় করছে। না গেলে আমি তোমায় জোর করে নিয়ে যাবো রিমা। না, চলো। লজ্জা করছে না তোমার? তুমি বুঝতে পারছো না এতে তোমার সম্মান যাবে এবং তোমার বাবা মার মুখেও চুনকালি লাগবে। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না ম্যাডাম। আমি কি করব আর কি না করব সেটা আমাকেই ভাবতে দিন। তোমার বাবা এমএলএ হলেও তুমি কিন্তু স্কুলে অভদ্র আচরণ করতে পারো না। স্কুলে পড়তে হলে তোমাকে স্কুলের সব নিয়ম কানুন আচরণ বিধি মেনে চলতে হবে। আচরণ বিধি? ওই লিও রন মেশিন ম্যাডাম, নিজের চোরকায় তেল দিন। আপনি আপনার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আচরণ বিধি ভালো করে শেখান। আপনারা যদি সঠিক নিয়মে চলেন তাহলে কেন কেন সংবাদপত্রের পাতায় পাতায় লেখা হয় শিক্ষক শিক্ষিকাদের আচরণ বিধি লঙ্ঘনের কথা? কেন কেন টিভির পর্দায় দেখতে পাওয়া যায় শিক্ষক শিক্ষিকাদের কুকীর্তির ছবি? তুলসী পাতা, তাই না ম্যাম? ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে কি করতে পারি জানো? আপনি আমার কিছুই করতে পারবেন না ম্যাডাম। বরং বাবাকে বলে আপনাকে এমন টাইট দেব। রিমা, চলে এসো। না, আমি যাব না, আমার খুবই ভয় করছে। আমার বাঁচান ম্যাম। ওঠো রিমা, ওঠো। এবার তাহলে চেতনা হলো? হ্যাঁ ম্যাম। তোমার এই অবস্থার জন্য তুমিও তো কম দায়ী নও। বারবার সতর্ক করার পরও তুমি আমার কথা শোনোনি। তোমরা মেয়েরা পড়াশোনার সময় পড়াশোনা না করে ছেলেদের মিষ্টি কথায় ভুলে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনো। আমার খুব ভুল বড় হয়ে গেছে ম্যাম। এরকম ভুল আর কোনোদিনও হবে না। আমি এখন সব বুঝতে পারছি। ওদের কুপ্রস্তাবে রাজি না হলে ওরা আমাকে মেরে ফেলবে ম্যাম। ভয় নেই রিমা, ভয় নেই, আমি তো আছি। বাধা দেওয়ার চেষ্টা করবেন না ম্যাডাম। বাধা দিতে এলে পিস্তলের গুলিতে মাথাকে। কে আছো? এসো, বাঁচাও। কে আছো? এসো, এসো। কেউ নেই। কেউ নেই। স্কুলে সবাই বন্দুকের ভয়ে খেজে কোথায় আছে তার কোনো পাত্তা নেই। এখন স্কুলের সবাই অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে। এখন দ্রৌপদীর বস্ত্রহরণের পালা। ভীম অর্জুনের মতো বীরত্ব থাকতেও তারা নপুংসকই জুড়ে হয়ে আছে। কে তুমি? আমি 140 কোটি মেরুদণ্ডহীন কাপুরুষ সন্তানের জননী। যেখানে মিথ্যার পুরিতে জবাই হচ্ছে সত্য, যেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, যেখানে গণতন্ত্র আছে কিন্তু কেউ মানে না, যেখানে পুলিশ কোটি টাকা থেকে একটা বিড়ি পর্যন্ত ঘুষ নেয় আর প্রতিবাদ করতে গেলে খুন
দেশের জননী ভারতে। কি হয়েছে ম্যাডাম, এমন ভাবে ডাকাডাকি করছেন কেন? প্রীতি, তুই এসেছিস মা? হ্যাঁ ম্যাডাম, আজ 14ই আগস্ট, সবাই কন্যাশ্রী দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে আর বলা বলি করছে রিমাদিকে নাকি তুলে নিয়ে গেছে। আমি খবরটা পেয়ে ছুটে এলাম। হ্যাঁ প্রীতি, আর সময় নেই, আমি থানায় চললাম রিমাকে উদ্ধার করার জন্য। তুমি বিদ্যালয়ের সকলকে বলে দে আমার অবর্তমানে যেন কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান বন্ধ না হয়। এই তো সেই পাগলিটা, একেই তো সেদিন আমি পথ দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলাম। বর্তমানে মানুষ এতই ব্যস্ত হয়ে পড়েছে যে নিজেদের জীবনের কথা চিন্তা না করে তাড়াহুড়ো করে পথ চলতে চলতে নিজেদের প্রাণ হারাচ্ছে। সরকার, ট্রাফিক পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে নানা পথ নিরাপত্তা শিবিরের আয়োজন করছে, কিন্তু সাধারণ মানুষের কোনো ভ্রুক্ষেপই নেই। খুঁজে পেয়েছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতার সেই ছোট্ট শিশুকে। তুমি তো সেই ছোট্ট শিশু। তুমি কি পারবে অত্যাচারী বিভস্ত রাজার মুখের ওপর প্রতিবাদ করে বলতে, রাজা তোর কাপ পড়ে কোথায়? হে দিদিমণি না থাকলেও তার কথা মতো আমরা বিদ্যালয়ে কন্যাশ্রী দিবস পালন করবই। নমস্কার। আজ 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। এই কন্যাশ্রী দিবস পালন উপলক্ষে আমরা সমবেত হয়েছি। বিশেষ কারণবশত আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয় অনুপস্থিত রয়েছে। তিনি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এসে উপস্থিত হবেন। এছাড়া উপস্থিত রয়েছেন স্কুলের সভাপতি মহাশয়, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনাবে আমাদের স্কুলের ছাত্রী দিশা চৌধুরী ও শ্রেয়া চৌধুরী। তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। দিশা ও শ্রেয়ার জন্য জোরে হাততালি। এরপর নৃত্য পরিবেশনা করবে আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আমরা সভাপতি এবং মহানন্দ শিক্ষক মহাশয় বলছি, আপনারা একটু চেয়ারটা নিয়ে পিছিয়ে বসুন। আমাদের নৃত্য পরিবেশন হবে, মঞ্চটা একটু আপনারা পিছনে বসুন।
অসংখ্য ধন্যবাদ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের। ইতিমধ্যে আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়া এসে উপস্থিত হয়েছেন। তিনি আমাদেরকে কন্যাশ্রী দিবসের তাৎপর্য সম্পর্কে মূল্যবান বক্তব্য রেখে ধন্য করবেন এবং আমাদের দিশা নির্দেশ করবেন। মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া। অনুষ্ঠানে উপস্থিত সভাপতি মহাশয়, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি কন্যাশ্রী দিবস সম্পর্কে কিছু বলছি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। আর সেই অবহেলিত বঞ্চিত নারী জাতির উন্নতির জন্য রাজ্য সরকার 2013 সালে কন্যাশ্রী প্রকল্প চালু করে। আমাদের রাজ্যে মহিলাদের মধ্যে বাল্য বিবাহের প্রবণতা অধিক, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এর হার আরও বেশি। মেয়েদের জীবনকে স্বয়ং সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী তার স্বপ্নের প্রকল্প ঘোষণা করেছেন। বিদ্যালয় ছুট, অল্প বয়সে বিবাহ, মাতৃত্ব এবং পারিবারিক হিংসার হাত থেকে মেয়েদের রক্ষা করার জন্য এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। স্কুল, কলেজ এবং শিক্ষিত মানুষের সমবেত প্রচেষ্টায় এই প্রকল্পটি সাফল্যের দিকে এগিয়ে চলছে এবং মেয়েদের শিক্ষার হার অনেকটাই বেড়েছে। আমার বিশ্বাস এই প্রকল্পের মাধ্যমে নারী জাতির সর্বাঙ্গীন উন্নতি ঘটবে এবং নারী জাতির উন্নতি ঘটলে সমাজেরও উন্নতি ঘটবে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ম্যামকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এরপর আমাদের স্কুলের ছাত্রী প্রীতি সরকারকে কন্যাশ্রী পুরস্কারে পুরস্কৃত করবেন আমাদের বিদ্যালয়ের সভাপতি শ্রী পার্থবীর মহাশয়। প্রীতি সরকারকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং সভাপতি মহাশয়কে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাই। প্রীতি সরকারের জন্য সবাইকে অনুরোধ করছি জোরে তালি দিয়ে তার মনোবল উদ্দীপ্ত করুন। এরপর মাননীয় সভাপতি মহাশয়কে অনুরোধ জানাবো তিনি আমাদের সামনে কিছু বক্তব্য রেখে আমাদেরকে দিশা নির্দেশ করুন। মাননীয় সভাপতি মহাশয়। মঞ্চে উপবিষ্ট শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সকল ছাত্রছাত্রীদের আমি আমার অন্তঃস্থল থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং সেই সাথে আমার এলাকার যে সমস্ত মানুষরা এই মঞ্চে উপস্থিত হয়েছেন তাদেরকেও জানাই আমার শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। আমাদের বিদ্যালয়ের ছাত্রী প্রীতি কেবল আমাদের বিদ্যালয়ে গর্ব নয়, সে আমাদের গ্রাম থেকে সে আমাদের গ্রাম বাংলার গর্ব। সে কন্যাশ্রী প্রকল্পকে কাজে লাগিয়ে ভালোভাবে পড়াশোনা করেছে এবং আমাদের গ্রাম্য এলাকায় 15টি বাল্যবিবাহ রদ করতে প্রশাসনকে সাহায্য করেছে। তাছাড়া এই মেয়েটির পথ নিরাপত্তা শিবির, রক্তদান শিবির প্রভৃতি উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে তাই প্রীতির দীর্ঘায়ু কামনা করি। সুস্থ সবল সমাজ গঠন করতে হলে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে, মেয়েদের স্বাবলম্বী হতে হবে। মেয়েরা হচ্ছে ঘরের সম্পদ, ভবিষ্যতের অনন্যা। কন্যাশ্রী হচ্ছে মেয়েদের প্রেরণা, কন্যাশ্রী হচ্ছে বিশ্বশ্রী। পরিশেষে কবির ভাষায় বলি, প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যাবে মেয়ে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে। বিদ্যালয় হচ্ছে আমাদের কাছে স্বর্গপুরী। এখানে তৈরি হয় হাজার হাজার কৃতি ছাত্রছাত্রী, যাদের কর্মদক্ষতায় সমাজের সমস্ত স্তরের মানুষ উপকৃত হয়। তাই স্কুলের সভাপতি হিসেবে আমি বলতে চাই, সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হোক এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে প্রকৃত শিক্ষিত হয়ে মানুষ হয়ে উঠুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
মাননীয় সভাপতি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সভাপতি মহাশয়ের অনুমতিক্রমে আজকের কন্যাশ্রী দিবসের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। তুমি তো জানো তোমার এই সন্তানের মহৎ গুণের শেষ নেই। তোমার কি ভাই কর্মের সুফল পেয়েছি, কিন্তু না ওই যে আমার সমস্যা শুরু হলো, যে করে হোক নতুন ওসিকে আমার বসে আনতেই হবে। কে? আমি পলাশপুর গ্রামের অবনী সরকার। আমাকে আপনি চিনতে পারছেন না স্যার? না তো। স্যার, আমি স্বপনদার মাধ্যমে আপনাকে চাকরির জন্য 1 লক্ষ টাকা দিলাম, আর স্বপনদা ফোনের মাধ্যমে আপনার সাথে কথা বলিয়ে দিল, আর আপনি বললেন চাকরি হবেই, কোনো চিন্তা নেই। মিথ্যা কথা। স্বপন বলে আমি কাউকে চিনি না। ওই তো কথা রাতে চলে পড়ে তোমার টাকা হয়েছো, এখন মিথ্যা আমায় দোষ দিচ্ছ। আমি নিরীহ সুদাসয় ব্যক্তি, মা কালীর কৃপায় ব্যবসা করে জীবন চালায়। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। তাই স্বপনদা আজ কয়েক মাস নিখোঁজ, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এখন আমি কি করি? আত্মহত্যা ছাড়া যে আমার কোনো উপায় নেই। ছি 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 ছি, কালী কৈবল্য দায়িনী মা এমন কথা বলতে নেই। আমার দয়া শরীর। বলো তো ভাই, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আছি পঙ্গু দাদা, অসুস্থ বৌদি, আর বিবাহযোগ্য ভাইজি। তারা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। তাদের দুঃখ যে আমি এখন আর সহ্য করতে পারছি না স্যার। স্যার, দয়া করে আমার একটা কাজ দিন স্যার। হ্যাঁ, নিশ্চয় দেবো স্যার। তোমার কথা শুনে আমার হৃদয়টা গলে জল হয়ে গেল। তাই তুমি যা কোনোদিন হোটেল উর্বশীতে জয়েন করতে পারো। আপনি বরং দয়া স্যার। না 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 না, আমার নয়, মায়ের দয়া। আচ্ছা, বাড়িতে বিবাহযোগ্য ভাইজি আছে বললে না? হ্যাঁ স্যার, ভাইজির বিয়ের করছি তো বরফের টাকা আমি স্বপনদাকে দিয়েছিলাম চাকরির জন্য। এখন সে টাকাও গেল, আর ভাইজির বিবাহ বন্ধ হয়ে গেল। বিয়ে হবে কেমন করে স্যার? আমি তোমার ভাইজিকে পুত্রবধূ করে আনতে চাই। আমি তোমাদেরকে আত্মীয় বন্ধনে বাঁধতে চাই। যাও, ভয় নেই, শীঘ্র তোমার ভাইজির বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি এক্ষুনি তাদের গিয়ে বলছি। আপনি মানুষ নন স্যার, আপনি দেবতা। দেবতার আমার ভূত হয়ে গেছে, এখন আমরাই দেবতা। অনেক মানুষকে বোকা বানিয়ে আমরাই দেবতার আসনে বসে আছি। আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার আপনার মতো ময়ূর শিরোমণি পদতুলি এই গরিবের পণ্য কুটিরে। আমার ছেলে আপনার কি কাজ লাগতে পারে অফিসার? সে তো বাড়িতেই নেই, হয়তো কোনো নারী কল্যাণে নিয়োজিত আছে। নারী কল্যাণ নয়, সে নারী সমাজের বিদূষিকা। তার নামে ছাত্রী অপহরণের অভিযোগ আছে। শাট আপ, মুখ সামলে কথা বলুন। সে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার নামে আজে বাজে কথা বলে তাকে ডিস্টার্ব করলে আপনাকে ছেড়ে কথা বলবো না অফিসার। আপনি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? তবে পারবেন না, কারণ চণ্ডীদাস বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা পূর্ণা মুখার্জি থানায় আপনার ছেলের নামে এফআইআর দায়ের করে গেছেন এবং তিনি কোর্টে সাক্ষ্য দেবেন বলেছেন। তাই নাকি? আমি আপনার সুপুত্রের কোমরে শিকল বেঁধে টানতে টানতে নিয়ে যাব। সেই শিকল বাঁধার সৌভাগ্য আপনার হবে না। কারণ ভাবলেন কেন? বলুন কারণ। কারণ আপনি এমন এক দুর্গম অঞ্চলে বদলি হয়ে যাবেন যেখানে শুধু বাস করে হিংস্র প্রাণী আর বিষধর সাপ। সেই
হিংস্র প্রাণী আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর বিষধর সাপের দংশনে আপনার সারা শরীর নীল। সেখানকার বিষধর সাপের ফল আমি মুছড়ে দেব। তার রোগ থেকে আমি মুছিয়ে দেব। আমার এলাকায় কাজ করে সৎ, আদর্শবাদী এবং শান্তিপ্রিয় মানুষের দল। আপনার মতো কোনো দ্বিমুখী হিংস্র জানোয়ার নয়। আজ আমি আসি, কেমন? হাতি ঘোড়া গেল দল, সালা মশা বলে কতজন। অমিত মুখার্জির মতো তাবড় অফিসারকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে না 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 বাতাসের কান আছে। এখন বিভিন্ন নেতাদের উপর সিবিআই তদন্ত চলছে। আমার দিকেও খাড়া রাখতে পারে। তাই যত সম্ভব গদ্দপ ছেলের বিয়ে দিয়ে সুন্দরী ভুয়ানোর ব্যবস্থা করি। নাইলে বেটা একবার জেলে ঢুকলে তার আর শ্বশুর ঘর ঢুকা হবে না। হ্যাঁ, তুমি আমার সার ছেলেকে নিয়ে অবিনাশ সরকারের বাড়িতে যাও। তারপরে তার মেয়ের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করো। সেবক না আমার বিয়ে দিতে গিয়ে আমার হাতে যদি হাত করা পড়ে স্যার, তাই তাই বলছিলাম। কোনো কিছু বলার দরকার নেই, যা বলছি তাই করো। তবে বলছিলাম স্যার, আপনার স্যার ছেলের বিয়ে দিতে হবে তো, তাই বেশ কিছু দক্ষিণা পাবে পাবে। তুমি যত সম্ভব কম মন্ত্র বলে বিয়েটা সেরে ফেলে বেশি দক্ষিণা পাবে। তাছাড়াও তুমি আমার কালী মন্দিরের পুরোহিত, তোমাকে কালী মায়ের সামনে রেখে কতই যে কুকর্ম করি তা তুমি অনেক ব্যাপারই জানো। তবে হ্যাঁ, কোনোদিন বেঈমানি করলে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। তার কথা আমি কাউকে বলবো না স্যার, কাউকে বলবো না। তবে জানেন তো, ধর্মের কল বাতাসেও নড়ে। কালী কই বললো ডাইনি মা, আজ রাতে আমি তাকে আমি এমন শাসি আসবো যে সে আমার ছেলের নামে কেসটা তুলে নিতে বাধ্য হবে। আর কেসটা না তুললে ওর ওই অমিত মুখার্জির মতো অবস্থা হবে। আর ওই শয়তানি চেষ্টাকে জীবন্ত কবর না দিতে পারলে এমন শাস্তি দেব যাতে আর কোনোদিন কোনো মেয়ের হাত ধরতে না পারে। আচ্ছা মা, থানা থেকে আসতে তোর এত দেরি হলো কেন? জানো মা, আজ আমি বস্তির একটা পাগলি মহিলাকে আমার কোয়ার্টারে এনেছি। কেন? পাগলিকে কেন? ওকে ওকে তা আমি জানি না, কিন্তু কেন যে ওকে দেখে আমি দুর্বল হয়ে পড়েছিলাম তা বুঝতে পারছি না। রিমা, ভদ্র মহিলাকে ডেকে আনতো। আমি ঘরে যাব না, আমি ঘরে গেলে দেশটাকে পাহারা দেবে কে? দিদিমণি! আপনি বেঁচে আছেন? কে তোর দিদিমণি? আমি লাঞ্ছিতা রমণীদের প্রতিনিধি। মা, তুমি এই মহিলাকে চেনো? হ্যাঁ, ইনি হচ্ছেন তোর গর্ভধারিণী মা। মা গো! কান্না নয় দিদি, কান্না নয়, কান্না তোকে সাজে না। প্রথমে আমরা মাসিমাকে সুস্থ করে তুলবো, তারপর 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 জেগে ওঠার পালা। ভুল আমি অনেক করেছি, আর না, এবার আমাকে ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। ঘরের কোণে নয়, লোকলজ্জা নয়। এবার ভালো করে পড়াশোনা করে আমি শ্রেষ্ঠাদের পাশে দাঁড়াতে চাই। তবে তাই হোক বোন, তবে তাই হোক। আমরা দুই বোন দুই মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে নেমে পড়লাম অসুর নির্জন চক্রে।
যুবতী, শুধু যুবক যুবতী নয়, কোথাও বা দেখতে পাচ্ছি 60 বছরের বুড়ো, চুলে কলম করে 12 বছরের কিশোরের সাথে প্রেম করছে। দিদি, 40 বছরের বৌদির সঙ্গে 25 বছরের ঠাকুর বোন রয়েছে অবৈধ সম্পর্ক। এইভাবে সমাজের নরনারী ভগবানের দিকে ছুটছে। দিদি, আপনি চুপ করুন। আমাকে চুপ করতে বলবি না। দেখছিস না কন্যাশ্রী দিবসে লাঞ্ছিত হচ্ছে কন্যা, চিকিৎসা দিবসে কোন হচ্ছে ডাক্তার, হাজার হাজার বেকার যুবককে চাকরির লোভ দেখিয়ে তাদের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে তাদের পরিবারগুলোকে নিঃস্ব করে দিচ্ছে। আমি কি এইসব দেখে সহ্য করতে পারি? চলো দিদি, বিশ্রাম নিতে চলো। আমি বিশ্রাম নেব না, আমি এর প্রতিকার চাই। চানাচুর বাদাম বলে চিৎকার করেও 20টা টাকা রোজগার করতে পারলাম না। অন্যভাবে যে 2 পয়সা রোজগার করব সেই শক্তি আমার নেই। ভাগ্যের পরিহাসে আমার সাজানো সংসারটা তলে গেল। ভাইটাকে বললাম ব্যবসা কর, চাকরির পিছনে দৌড়ালে আমাদের চলবে না। তাছাড়া এখন তো চাকরি বাকরি নেই বললেই চলে। পরিচিকার পিছনে না দৌড়ে নিজের সাধ্য মতো কাজ জোগাড় কর। ঠাকুরপো তো কোনো কিছু করতে পারছে না। চাকরির জন্য এতগুলো টাকা দিল, কিন্তু চাকরি আজও হলো না। বৌদি, চাকরি হয়ে গেছে। বৌদি, চাকরি হয়ে গেছে? হ্যাঁ রে, সরকারি চাকরি? না দাদা, সরকারি চাকরি নয়। প্রতাপ বাবু তার হোটেল উর্বশীতে আমায় কাজ দিয়েছে। তাহলে এতগুলো টাকার কি করলি? দাদা, প্রতাপ চৌধুরী খুব ভালো লোক, উনি টাকাটা নেননি। ওই স্বপন দাই টাকাটা আত্মসাৎ করেছে। কিন্তু তুমি যে বললে স্বপন তোমার বন্ধু দাদা। আরে বৌদি, এখন যা খেতে যা, ও নিয়ে আর ভেবো না। চৌধুরী বাবু বলেছেন তিনি আমাদের প্রতিমার বিয়ের ব্যবস্থা করবেন। তবে শুনেছি ওই লোকটা ভালো নয়। ওই হোটেলে নাকি নানা রকম কুকর্ম চলে ভাই। ওগো, তুমি কাকে কি বলছো? উনি ঠাকুরপোকে চাকরি দিল, আবার আমাদের দুঃখে আমাদের পাশে দাঁড়াতে চাইছে। বুঝতে পারছি কারখানা চাকরি চলে যাওয়ার পর তোমার বুদ্ধি লোপ পেয়েছে, তাই ভালো মন্দ বিচার করার শক্তি তুমি হারিয়ে ফেলেছো। অবিনাশ সরকার মারা গেছে, আর এই যে অবিনাশ সরকার বেঁচে রয়েছে, এটা তার প্রেত আত্মা। তুমি একটা ছেঁড়া শাড়ি সেলাই করে 3 মাস চালাচ্ছ। মেয়েটাকে পুজোতে একটা নতুন শাড়ি পর্যন্ত কিনে দিতে পারলাম। আমি আর বেঁচে নেই বড় বউ, আমি আর বেঁচে নেই। আমাদের দুঃখের দিন শেষ দাদা। চৌধুরী বাবু যখন আমাদের পাশে আছেন তখন আমাদের কোনো চিন্তা নেই। চৌধুরী বাবু আমাদের প্রতিমাকে পুত্রবধূ করে নিয়ে যেতে চান। তিনি বলেছেন আজই বিয়েটা দিতে হবে, তা না হলে এই পাড়া প্রতিবেশীরা হিংসা করে কুৎসরণ দিয়ে বিয়েটা ভেঙে দিতে পারে। হিংসা তো হবে, এত বড় ঘরে আমার মেয়ের বিয়ে হচ্ছে শুনলে হিংসা হওয়াটাই স্বাভাবিক। ঠাকুরপো, তুমি এখনই চৌধুরী মশাইকে খবরটা দাও, আজই প্রতিমার বিয়ে দেব। আমি বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করি। জানিস ভাই, অভাবে মানুষের স্বভাব নষ্ট। তাছাড়া আমি তো বেঁচেও মরে গেছি। এই সংসারে আমার কথার কোনো মূল্যই নেই। তোদের সকলের মতই আমার মত ভাই, আমার মত। জানিস ভাই, এই বিয়ে হলে কিন্তু আমার মেয়েটা মরে যাবে ভাই, করিস না। ও বিয়েতে তুমি মত দিও না। প্রতাপ বাবুর ছেলে রনি একটা বদমাশ ছেলে, স্বভাব ভালো না। তুই ঠিক বলেছিস মা। শিবস্ব রাজার কথা জানিস মা?
শনির দৃষ্টি পড়ে রাজ্যপাট গেল। মোরা মাছ ধুতে নিয়ে গিয়েছিল, হাত থেকে মোরা মাছ জ্যান্ত হয়ে পালিয়ে গেল। তেমনি তেমনি আমার সংসার থেকে পালিয়ে যাচ্ছে আমার সোনার প্রতিমা। এখন আমি কি করি ভগবান? আমি প্রতাপবাবুকে এখনই খবরটা দিই, আমি এখনই ফোন করে আসতে বলি। সর্বনাশ! যেমন ভাবেই হোক এই বিয়েটাকে আমাকে আটকাতেই হবে। কিন্তু আমি এখন কি করি? হ্যাঁ, দিদিমণির কাছে যাই, তিনি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারেন। হ্যালো, কিছুক্ষণের মধ্যে এই শুভ কাজ সম্পন্ন হয়ে যাবে। কিছুক্ষণ কি, এক্ষুনি হয়ে যাবে। এই তো কোলে রেডি, তুলসী মঞ্চ পাশে রয়েছে। রনি বাবা তাড়াতাড়ি এসো। এই তো এদিকে এসো, এখানে বসো। রনি বাবা এদিকে বসো। বলো, নমো পবিত্র বাহানো অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে নমো। তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবে তত বেশি দক্ষিণ পাবে। তবে এ না পুলিশ অফিসার জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। চল বেটা, এখন জেলে বসে জেলে গাড়ি টানবি। চল চল। ছি 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 ছি, খুলে এসে তোরই ডুবে গেল। এমন সুন্দরী হবু বউকে ছেড়ে আমি যাবো কেমন করে? চল এখন জেলে বসে। তবে আপনি বেশি দিন আমার ছেলেকে লোক আটকে রাখতে পারবেন না অফিসার। আমি শীঘ্রই আমার ছেলেকে লোক থেকে ছাড়িয়ে আনবো। সে সুযোগ তুই আর পাবি না রে শয়তান। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি তুমি? হ্যাঁ, আমি সিআইডি অফিসার নগেন্দ্র শর্মা। যাইনি মা, বাইশ বছর আগে
এই পলাশপুর থানার অফিসার অমিত মুখার্জির নির্মম খুনের তদন্তের ভার পুলিশ কমিশনার আমার উপর অর্পণ করেছিলেন। আর সেই থেকে আমি পুরোহিতের ছদ্মবেশে তোর কালী মন্দিরে পূজা করতাম। তোর সমস্ত 2 নম্বরি কারবার, অবৈধ ব্যবসা, নারী পাচার এবং অমিত মুখার্জির খুনের সমস্ত প্রমাণ এই পেন ড্রাইভে আছে। সেপাই, হাত করা পরে একে নিয়ে যাও। কালী কই বলল যায়নি মা, যেমন কর্ম তেমন ফল, কেমনে কারাগার থেকে মুক্তি পাইব? আপনি আমাকে বাঁচালেন দিদিমণি। হ্যাঁ, তোমার বোন প্রীতি সময় মতো খবরটা না দিলে আমি থানাতে জানাতে পারতাম না। তবে সমাজের লোক আমাকে লগ্ন ভ্রষ্টা বলে, আমার থেকে আঙুল তুলবে। এখন আমি কি করব? তুমি নিজের উপর বিশ্বাস রাখো প্রতিমা, তোমাকে আবার লেখাপড়া শিখতে হবে। আমি তোমাকে আমার স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি করতে চাই। আমি কি আর লেখাপড়া শিখতে পারবো ম্যাম? হ্যাঁ পারবে। প্রথমে নিজের অন্তরকে শিক্ষার আলোতে আলোকিত করতে হবে, তারপর সেই শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে। কারণ শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। তোমরা তো বিনয় বাদল দীনেশ, মাস্টার দা সূর্য সেন, শান্তি সুনীতি, সুভাষচন্দ্র বসুর দেশের মেয়ে, যারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আর আমাদের দিয়ে গিয়েছেন দেশ গঠনের মহান দায়িত্ব। হ্যাঁ, তোমরা ধর্মের উপর বিশ্বাস রাখো, অপরাধীদের শাস্তি অনিবার্য। দেখছো না প্রতাপ চৌধুরী অন্যায় করে রেহাই পেল না, তাই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। অমিত মুখার্জির খুনি প্রতাপ চৌধুরীর ফাঁসি কেউ রোধ করতে পারবে না। আমি সেই নির্বাচিত পুলিশ অফিসারের কন্যা শ্রেষ্ঠা। বাবার মৃত্যুর পর কাজের মাসি মনোরমার কাছে বড় হয়ে পুলিশের চাকরি নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম বাবার খুনে প্রতিশোধ দেব এবং তাকে শাস্তি দেব। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দিতে হবে, চরম শাস্তি। যারা খাদ্যে ভেজাল দিয়ে অসহায় মানুষদের মারছে, যারা ঘুষের টাকা নিয়ে হাজার হাজার পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে, যারা 2 নম্বর ব্যবসা করে টাকার পড়ার জমিয়ে কৃত্রিমভাবে তৈরি করছে, তাদের শাস্তি পেতেই হবে। হ্যাঁ ম্যাডাম, শাস্তি নিশ্চয়ই হবে। আমি দুষ্কৃতীদের কালো হাত দুমড়ে ভেঙে দেব। সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। কোনো বাধাই আজ আমার পথকে আটকাতে পারবে না। আজ আমি মহাবিদ্রোহী রণকান্ত। আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। অত্যাচারীর খড়গ বিমান ভীম রণভূমি রণিবে না। আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত। তাই আমি শুনতে পাচ্ছি মহাকবির সেই অভয়া আহ্বান, উদয়ের পথে শুনিকার বাণী। ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। জেগেছে, নারী সমাজ আজ জেগে উঠেছে। এরা তো আত্মা শক্তি মহামায়ার জাত। এরাই পারবে কলিযুগের দানবদের দমন করে দেশে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে। তাই তো দিকে দিকে শুনতে পাচ্ছি মহামায়ার আবির্ভাবের শান্তির পদধ্বনি। জাগো তুমি জাগো, জাগো মুর্দা, জাগো দশ প্রহরণধারী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। तं स्वाहा त्वं सदा तं हि
सत्कार सनात्मिका सदा तमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता विद्या यानुचर्या विशेषतः त्वमेव स्वात्वं स्वामित्रित्वं देवी जननी परा तदैव दैवते सर्वं त्वयैत्वासिज्यते जगत् त्वयैत्वोत्पल्यते देवी तमस्वन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा स्वकृतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाशुरी महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्त्वं सर्वस्य गुणत्रय विभागिनी कालरात्रि महारात्रि मोहरात्रि स्वदारणा त्वं श्रीस्तमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोध लक्ष्मणा लज्जा पुष्टि तथा तुष्टिस्त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा स्वन्तिनी चापिनी बाणभूषुण्डी परिघायुधा शून्या शून्यतरा शेषन् शून्य बृहस्पति सुन्दरी परा परं परमा तमेव परमे